ঠাকুরের যে ভারতবর্ষ সম্পর্কে চিন্তা, ভারতীয় সমাজ, সংস্কৃতি, কৃষ্টি, সেই সঙ্গে আর্য ভারতবর্ষ, এই ভাবনার একটি অভিজ্ঞান। আমরা এই ছড়াটির সূত্র ধরে ঠাকুরের দেশ দর্শনের কিছু কথা বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠাকুর ছড়ায় বলেছেন, একটি দানায় বাঁধবে দেশ। দানা শব্দটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। দানা মানে আপনারা জানেন বীজ। বীজ, একটি দানার মধ্যে অনন্ত সম্ভাবনা থাকে। তার উদ্গম আছে, তার বিকাশ আছে, তার উদ্বর্ধনা আছে, তার বিবর্তন আছে। ফলে ঠাকুর যখন দেশ কথাটিকে বলছেন একটি দানায় বাঁধবে দেশ, তখন তার মধ্যে একটি বীজের প্রবল সম্ভাবনা। বীজ মন্ত্র, বীজ নাম যেমন প্রবল সম্ভাবনাময়, তেমনি ঠাকুরের এই যে ভারতবর্ষের বীজ ভাবনা, এই ভাবনা আমাদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বলার কিছু কারণ রয়েছে। তার আগে আমরা ছড়ার অন্যান্য 4টি শব্দ বুঝে নেব। তিনি বলছেন নিনড়, অটুট, এই 2টি শব্দ ব্যবহার করেছেন। নিনড় মানে যা নড়ে না, যা কোনো বিরুদ্ধ চিন্তার দ্বারা নড়ে যায় না, অবস্থান পরিবর্তন করে না, যার কোনো অসিলেশন নেই, ইতিনেতির মধ্যে যার দোলাচলতা নেই, যে প্রদীপের নিষ্কম্প শিখার মতো স্থির, এই বিষয়টি নিনড়। ওই রকম একটি ভাবনা। অটুট, যা ভাঙে না, যা বিভক্ত নয়, যা ডিভাইডেড নয়, অটুট। আমরা প্রার্থনায় বলি অখণ্ড মণ্ডলাকারম, এই যে অখণ্ডতা, এই অখণ্ডতা ঠাকুরের দেশ ভাবনার একটি বড় চিন্তা ছিল। একপ্রাণতা শব্দটাই একপ্রাণতার মমত্বত। রবীন্দ্রনাথ ঠাকুর একটি শব্দ ব্যবহার করেছিলেন, একাত্মতা। একত্রিত হওয়া মানে একপ্রাণতা নয়, একাত্মতার ভিতর দিয়ে একপ্রাণতা তৈরি হয়। ফলে আমরা দেখছি যে দেশ দর্শনে রবীন্দ্রনাথের নির্বাচিত শব্দের পরে ঠাকুর আরেকটি শব্দ তৈরি করলেন, একপ্রাণতা এবং মমত্ব। মমত্ব মানে নিজত্ব। এই যে ভাবনা, এই ভাবনার মধ্যে আমরা উপনিষদের চিন্তার একটি সূত্র লক্ষ্য করতে পারি। আমরা শুনেছি উপনিষদের সেই বাণী, সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং ন তত বিজুগুপ্সতে। আত্মন্যেবানুপশ্যতি, আত্মানি এব অনুপশ্যতি। এত দুর্ব সংস্কৃত নয়, ঠাকুর একটি সহজ ছড়ায় এই ধারণা কিভাবে প্রকাশ করলেন। ব্রহ্মানন্দ বড় আনন্দ, জানিস কেন তা? তুমি সবাই, সব যে তোমায় পূর্ণ স্বাধীনতা। শুধু দেশ নয়, এই যে সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি, এই ভাবনার সঙ্গে তুমি সবার, সব কিছু তোমাতে, এর মধ্যে দিয়েই পূর্ণ স্বাধীনতা। ফলে একটি দানায় বাঁধবে দেশ, এই ভাবনার সঙ্গে দেশের অন্তর্লীন স্বাধীনতার কথাও রয়েছে। বিষয়টি হচ্ছে কোন দেশ? আমরা এই সূত্রে পরে একটি প্রশ্ন উত্থাপন করি, কোন দেশ? খুব সহজ শব্দ, একটি শব্দ, আর্য ভারতবর্ষ। ঠাকুর বলেছেন, আর্য ভারতবর্ষ আমার জ্ঞান ও গরিমা গরবিনী। আর্য ভারতবর্ষের ধারণা, আর্য সংস্কৃতির ধারণা, আর্য কৃষ্টের ধারণা। ভারতবর্ষ শুধু একটা ভূমি নয়, শুধু কাঁটাতারের বেড়া দেওয়া একটা ভূখণ্ড মাত্র নয়। ভারতবর্ষ একটি সংস্কৃতি, তার একটি সত্তা আছে, এবং সেই সত্তাটি হচ্ছে আর্য ভারতবর্ষের ধারণা। আমরা ঠাকুরের আর্য দর্শনের মধ্যে স্থিতিস্থাপকতা লক্ষ্য করি। প্রথাগতভাবে আমরা যে আর্য দর্শনকে পেয়েছি বা আর্য দর্শনের কথা শুনেছি, তার থেকে ঠাকুরের আর্য দর্শন একটু বিস্তৃত, একটু ব্রডার, একটু ওয়াইডার, আর একটু স্থিতিস্থাপক, আর একটু ফ্লেক্সিবল। এই ভাবনাটা আমাদের একটু দরকার। এই গানের মধ্যে আমরা এটা গাই, আর্য ভারতবর্ষ আমার, তিনি জ্ঞান, প্রজ্ঞা এবং দ্যুতি, এই শব্দ 3টি ব্যবহার করেছেন। দ্যুতি শব্দটা ভারতবর্ষ, সংস্কৃতে বলে ভা, ভাতে রত, দীপ্তিতে রত,
উজ্জ্বলতায় রত, এই অর্থে ভাব। আমরা দেখছি ইদানিংকালে সম্প্রতি আমরা বন্দে মাতরমের 150 বছর পূর্ণ করেছি। তো আমরা ভারত চিন্তায় যদি বঙ্কিমচন্দ্র থেকে শ্রী শ্রী ঠাকুর পর্যন্ত একটি সরল রেখা টানি, তাহলে দেখব ভারত চিন্তার এই যে বিবর্তন, বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কাজী নজরুল ইসলাম থেকে আরও অনেক সহ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাহলে তাদের ভাবনার একটা কি বলবো পরিপূরণকারী একটি পরিণাম আমরা ঠাকুরের মধ্যে দেখি। আমরা বঙ্কিমচন্দ্র শুনেছি ফুল্ল কুসুমিত, হ্যাঁ, শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্ল কুসুমিত ধ্রুমদল শোভিনীম, তারপরেই যেন কন্টিনিউ করছে দুতি প্রেক্ষা স্ফুরক প্রজ্ঞা দুলোকে দীপমালিনী। এই যে চিন্তাধারার বিবর্তন, এই যে চিন্তাধারার একরূপতা, কারণ তিনি পরিপূরণকারী, অতীতে যে চিন্তা তাকে তিনি পরিপূরণ করছেন। আর্য কি? আর্য ভারতবর্ষ সম্পর্কিত আরেকটা প্রশ্ন। আর্য ভারত তো বুঝলাম, দেশ বুঝলাম, দেশ থেকে আর্য ভারত বুঝলাম। আর্যকে ঠাকুর ডিফাইন করছেন, কি বলে ডিফাইন করছেন? যেরকম বুঝেছি আপনাদের বলছি, জীবন বৃদ্ধির চেতনায় এবং কৃষ্টি চেতনায় ঋদ্ধ এবং তদ অনুবর্তনে যে আচরণ করে তিনিই আর্য। ফলে আর্য একটা কালচারাল অবস্থা। আর্য কৃষ্টি তাকেই বলে কৃষ্টি পথে দৃষ্টি নিয়ে ইষ্ট তপে চলে। আর্য কৃষ্টি তাকেই বলে কৃষ্টি পথে দৃষ্টি নিয়ে ইষ্ট তপে চলে। এই আর্য অল ইনক্লুসিভ। আজকে এই আর্য অল ইনক্লুসিভ আরও একটু বিস্তৃতভাবে আরেকটি ছড়াই তিনি আমাদের স্পষ্ট করে বলেছেন, মঙ্গলী আর নিগ্র যারা দ্রাবিড়ী কোল ম্লেচ্ছাবোধী আর্যীকৃত হলেই তারা আর্যদেরই সুসন্ততি। আপনারা দ্রাবিড়িয়ান বলুন, বিভিন্ন যে এথনিক গ্রুপ, এথনিক কমিউনিটি, এথনিক রেস রয়েছে, দ্রাবিড়িয়ান বলুন, মঙ্গলয়েড বলুন, মেডিটেরিয়ান বলুন, ইত্যাদি ইত্যাদি যারা আছে, তারা যদি ওই আর্য সংস্কৃতিটাকে, আর্য জীবনধারাকে আত্মীকরণ করতে পারে, তারাই আর্য। এই আর্য ভাবনা অনেকটা ফ্লেক্সিবল। এটা কোনো এথনিক রেস ওরিয়েন্টেড নয়, এটা কোনো লিঙ্গুইস্টিক প্যারামিটার দিয়েও তৈরি হয়নি। এটা কিন্তু কৃষ্টি এবং সংস্কৃতির উপরে দাঁড়িয়ে তৈরি হয়েছে। এবং এই কারণে ঠাকুর বলেছিলেন যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আর্য সংস্কৃতির ভিতরে তিনিও সম্পৃক্ত হয়ে আছেন। এখানে কোনো সম্প্রদায়গত বিরোধ বা বিভাজনের কোনো জায়গা নেই। এটাকে ঠাকুর বারবার সাবধান করেছিলেন। বিশেষ করে তিনি যখন সত্যানুসরণ লিখেছিলেন তখন বলেছিলেন, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়। এই যে পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়া, সকলকে তিনি পরিপূরণ করেছেন। এই যে পরিপূরণী, পরিপোষণী, এই চিন্তা ঠাকুরের আর্য দর্শন ভাবনার মধ্যে রয়েছে, আর্য ভারতবর্ষের মধ্যে রয়েছে। এবং সেটা কিভাবে হবে ঠাকুর বলছেন, অখণ্ড জীবন দর্শন গ্রন্থে এসব তথ্য পাবেন। তিনি একটি সূত্র দিয়েছেন, প্রীতি সংগতি এবং প্রীতি সংহতি সমাজ সংস্কৃতির মৌলিক উপাদান। এইটাই হচ্ছে মূল ফান্ডামেন্টাল এলিমেন্ট, মৌলিক উপাদান। দেশের একটি সত্তা আছে। আমরা দেশকে যেভাবে ভাবি, ঠাকুরের ভাবনা একটু আপনাদের কাছে তুলে ধরি। তিনি বলছেন দেশের একটি সত্তা আছে এবং সেই সত্তা হচ্ছে তার বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যকে উপেক্ষা করে যদি দেশ এগোতে যায়, দেশ ব্যর্থ হবে। দীর্ঘ ছড়া আছে, আমি পড়ছি না, শুধু বলবো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে ঠাকুরের যে কথাবার্তা হয়েছিল দেশ সম্পর্কিত বিষয়, তার মধ্যে 2-4টি সাংকেতিক বাক্য আপনাদের বলবো। তিনি বলেছিলেন দেশের মানুষের সেবা করতে হবে, সেবা দিয়ে দেশকে জয় করতে হবে, মানুষকে তৈরি করতে হবে। দ্রষ্টা পুরুষ চাই, যিনি শিয়ার, তা না হলে দেশ এগোবে না। এই সূত্রে তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন কৃষ্ণ অর্জুনের, গুরু রামদাস এবং শিবাজির
চাণক্য এবং চন্দ্রগুপ্তের ইত্যাদি। এই আলোচনা হয়তো অনেক দীর্ঘ আলোচনা। আমি শেষ করব আর একটি কথা বলে, সেটি হচ্ছে কৃষ্টি, সংস্কৃতি, সংস্কার। ভারতবর্ষ মানে, আর্য ভারতবর্ষ মানে যা কিছু শুনলাম তার সঙ্গে কৃষ্টি, সংস্কৃতি এবং তার যে চলমানতা, তার যে চলিষ্ণুতা, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঐতিহ্য কাকে বলে? ঐতিহ্য কারে কয়? আগল ভাঙা জীবন চলা অটুট যাতে রয়। ট্র্যাডিশন, ইদানিংকালে ট্র্যাডিশনাল নলেজ, ট্র্যাডিশন এবং ডেভেলপমেন্ট, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল সিস্টেম, এসবের কথা বলা হচ্ছে। ইউনেস্কো সে ট্র্যাডিশনাল নলেজের কথা বলছে। ভারতবর্ষ আইকেএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কথা বলছে। তো আমরা এই আলোকে যদি আমরা ঠাকুরের ভাবনা দেখি, দেশ ভাবনা, এটাও ভারতবর্ষের পরম্পরাগত জ্ঞানের একটি বিরাট বড়, আমাদের কাছে বিরাট বড় দর্শন। ট্র্যাডিশন সম্পর্কে বলছেন, ঐতিহ্যেরই মর্ম যেটা, সেথায় রাখিস নিষ্ঠারতি, যার উপরে তুলবি গেঁথে তোদের কৃষ্টি সংস্কৃতি। ফলে কৃষ্টি এবং সংস্কৃতি ডেভেলপমেন্টের এটা খানিকটা আর্কিটেকচারাল কনসেপ্টের মতো। তার উপরে সংস্কৃতির ইমারত গড়ে তুলতে হবে এবং কৃষ্টিকে যদি পূরণ করা যায় তাহলেই কিন্তু আর্য ভারতবর্ষের ভাবনা পরিপূর্ণ হবে। ঠাকুর খুব সাংকেতিক শব্দে বলেছিলেন, কৃষ্টি শাসিত সমাজ রাষ্ট্রের রাজমুকুট। অনেক কথা হলো, আরও কোনো সময় দীর্ঘ আলোচনা করা যাবে। আমি শেষ করব যে কথাটা বলে, সেটা হচ্ছে ব্যক্তি ভাবনা থেকে রাষ্ট্র ভাবনা, ইষ্ট ভাবনা থেকে রাষ্ট্র ভাবনা, ব্যক্তি ভাবনা থেকে ব্রহ্মাণ্ড ভাবনা, এই বিরাট পরিবর্তন জুড়ে ঠাকুরের যে চিন্তার জগৎ, তার সাহিত্যের ভিতর দিয়ে, তার বাণীর ভিতর দিয়ে, আচার্য পরম্পরার বক্তব্য এবং আচরণের ভিতর দিয়ে আমাদের কাছে এসে হাজির হয়েছে। সেগুলোকে যদি আমরা ঠিকমতো রিড করি, তাহলে যে বিষয়গুলি উঠে আসে ঠাকুরের দেশ দর্শন সম্পর্কে, ভারত দর্শন সম্পর্কে, তার নির্গলিত কথা হচ্ছে ভারত এবং আর্য ভারতের ধারণা একটি বিরাট দর্শন। ভারতবর্ষ ভাবনা চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থ থেকে শুরু হয়েছে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এই চৈতন্য ভাগবত থেকে শুরু করে ঠাকুরের বাণী পর্যন্ত এক দীর্ঘ ইতিহাসের পরম্পরা। হয়তো দীর্ঘ ইতিহাস, কিন্তু যেটুকু আমি বুঝেছি, আর্য ভারতবর্ষের উদ্গাতা, আর্য সংস্কৃতির উদ্গাতা হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এবং আমার আচার্য হলেন আর্য ভারতবর্ষের অতন্দ্র প্রহরী। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। এতক্ষণ আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের